লোকে বলে যে লোকে করে কি এটা জাতীয়ভাবে করেছে, বলে যে রবীন্দ্রনাথ এবং নজরুল যেহেতু আলোচনা করতেই হবে অ্যাকশন করে দেবে। এটা এই 2-1 বছর হলো এটা একটা মহামারীর আকার নিয়েছে। এটা একটা হাস্যকর অনুষ্ঠান। এটা বাংলাদেশ রাষ্ট্রকে অসংখ্য হাস্যকর কাজ করে। এটা তার মধ্যে একটা দেখবেন যে সমস্ত স্কুল কলেজ এবং আমাদের অন্তত 50 জন দাওয়াত দিয়েছে। আমি 2-1টা দেখেছি, কিন্তু ওরা চাইলো বাংলা একাডেমির ডিজি, মানে আমাকে, মানে ব্যক্তিগতভাবে আমাকে না, ওরা চায় যে বাংলা একাডেমির ডিজি গেলে এটা ভালো হবে। কিন্তু আমি এই ধরনের প্রোগ্রামে যেতে চাই না, তার কারণ এগুলো হলো আনুষ্ঠানিক না, রবীন্দ্র নজরুল উৎসব, মানে হোয়াট ডাজ ইট মিন, এটা হাস্যকর অনুষ্ঠান। এটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রীয় অনুরোধ এবং সমস্ত প্রতিষ্ঠানকে চিনি দেওয়া হচ্ছে যে রবীন্দ্র নজরুল একসঙ্গে হবে। তো ফলে এটা কোনো অনুষ্ঠানের পর্যায়ে আর থাকছে না। আলোচনার মধ্যে সংস্কৃতি করা, সামাজিকতা করা, আনুষ্ঠানিকতা করা, এগুলোই প্রধান হয়ে উঠছে। এগুলো একটা সোসাইটির জন্য খারাপ। আলোচনাকে অর্থবহ করে তুলতে হয়, আলোচনাকে পার্টিকুলার করতে হয়। জসিম ভাই ঠিকই বলেছেন যে আমরা যদি সেমিনার করতে চাই বা আলোচনাকে যদি অর্থবহ করতে চাই, তাহলে জেনারেলাইজড আলাপ না করে আমাদের পার্টিকুলার আলাপ, ঠিক আছে? এটা কিন্তু জেনারেলাইজ করাটা খারাপ, কিন্তু এটার কাছাকাছি একটা ফিলোসফিক্যাল শব্দ আছে ইউনিভার্সাল, ওটা আবার খারাপ না, ওটা বেস্ট জরুরি। কিন্তু পার্টিকুলারটা একই আছে। পার্টিকুলার আলাপ করা উচিত, জেনারেলাইজ করা উচিত না, কিন্তু আমরা যেটাকে ইউনিভার্সাল গ্রাউন্ডে রূপান্তর করতে পারি। ইউনিভার্সাল মানে বাংলায় আমরা বলি এক ধরনের সর্বজনীন বলি, কিন্তু ইউনিভার্সাল আসলে ঠিক ফিলোসফিক্যালি সর্বজনীন না। ইউনিভার্সালের ভালো বাংলা হলো সামান্য। এটা হলো এটার একটা ইংরেজি হলো কমন। সামান্য কথাটার একটা মানে কিন্তু আমরা বাংলা এখন ব্যবহার করি অল্প আসবে না, সামান্য, অল্প, খুব কম। কিন্তু হিস্ট্রিক্যালি বাংলায় সামান্য কথাটা ব্যবহার করা হলো ইউনিভার্সাল। হ্যাঁ, লালনের গানে আছে, যদি ছাত্রছাত্রীরা তোমরা যদি শুনে থাকো, পাবে সামান্যে কি তার দেখা। হ্যাঁ, এই সামান্য মানে কিন্তু হবে না, এই সামান্য মানে ইউনিভার্সাল। খুব কমনলি কিছু বললে আল্লাহকে বা গুরুকে চেনা যাবে না, এটা হলো এই লাইনের মর্মার্থ। পার্টিকুলারলি বলতে হবে। তারা আমাদের আলাপ হওয়া উচিত ছিল পার্টিকুলারলি, তো সেটা যেহেতু নাই, আমরা কাজী নজরুল ইসলামকে স্মরণ করছি। ফলে আমরা কাজী নজরুল ইসলামকে লিটারারি পার্সপেক্টিভ থেকে কিভাবে পড়তে পারি, সেই সাধারণ বা সামান্য বা ইউনিভার্সাল আলাপে যাবে। এবং আমাদের আলাপ হবে ডিসিপ্লিনের। আমরা যেহেতু লিটারেচারের লোক, এখানে ঘটনাক্রমে আমাদের সভাপতির মধ্যে অবশ্য ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল, কমিউনিকেশন ইত্যাদি, কিন্তু বাকি যে দুজন আলোচক তারা লিটারেচারের লোক। এবং আমরা এখানে যারা শ্রোতা আছে, অনুমান করছি যে বেশিরভাগই প্রায় সবাই বাংলা বিভাগের ছাত্রছাত্রী। হ্যাঁ, 100% বাংলা বিভাগের ছাত্রছাত্রী। সেদিক থেকে আমাদের আলাপ হওয়া উচিত ডিসিপ্লিনারি মানে হলো বাংলা বিভাগের লোকেরা আলাপটা কিভাবে করে, ঠিক আছে? সাহিত্যের লোকের আলাপটা কিভাবে করে, এটাকে বলে ডিসিপ্লিনারি আলাপ। তো এটা একটা ইন্টারেস্টিং আইডিয়া আমি পেয়েছিলাম গ্রামসির কাছ থেকে। গ্রামসি হলেন ইতালির লোক, খুব বিখ্যাত, প্রায় 100 বছর ধরে সারা পৃথিবীতে খুব ইনফ্লুয়েন্সিয়াল। তো গ্রামসি কবি লিখেছেন হলো ইতালিয়ান ভাষায়। আমরা তার লেখা কিছু পড়েছি ইংরেজিতে। সেখানে এক জায়গায় দেখি এই আইডিয়া আছে। আইডিয়াটা কি? বলে যে এই যে সাহিত্য আমরা পড়ি, ফিলোসফি পড়ি, সমাজবিজ্ঞান পড়ি, এগুলো তো বিশেষ পড়াশোনা, কিন্তু এগুলো সম্পর্কে তো সব লোকের আসলে কিছু ধারণা আছে। আপনি এখান দিয়ে বেরোন, আমি এই জায়গায় প্রথম আসলাম, এই অঞ্চলটা, এই রাস্তার এই পারে প্রথম আসলাম। তারপরে কাওড়া বাজারে বেরোলে লোকজনকে জিজ্ঞেস করেন নজরুল সম্পর্কে আপনার মত কি, সেখানে মত দেবেন, বুঝতে পারলেন? মানে এটার জন্য এখানে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলা বিভাগ খুলে নজরুল পড়া দরকার নেই, লোকের তো মত আছে।
তাই এই দুটোকে আলাদা করতে পারতো না। বুঝতে গেল কথাটা? মানে কাবা বাজারেও লোকের নজরুল সম্পর্কে মত আছে, আবার আমরা এখানে সুন্দর করে গুছিয়ে শিক্ষক টিক্ষক নিয়োগ দিয়ে স্টুডেন্ট ভর্তি করিয়ে নজরুল পড়ছি। এই দুটোর মধ্যে আলাদা করতে পারা দরকার আছে। আমি আলাদা করতে পারার একটা সূত্র পেলাম গ্রামসি। গ্রামসি বলবেন যে এই সমস্ত বিষয়ে সাধারণ মানুষের মত থাকে, আবার যারা ডিসিপ্লিনারি পড়াশোনার মধ্য দিয়ে কিভাবে এগুলো পড়তে হয় সেটা রপ্ত করেছে, তাদেরও এক ধরনের স্কিল রপ্ত হয়। তো তিনি বললেন কি, সাধারণ মানুষের যে মতামত ভাষা বিষয়ে, সাহিত্য বিষয়ে, দর্শন বিষয়ে, জীবনযাপন বিষয়ে, সমাজ বিষয়ে, তিনি বললেন এগুলো কমন সেন্স। ইংরেজি যা গীতালিতে কিছু বিষয়ে জানি না, এগুলো কমন সেন্স। আর ডিসিপ্লিনারি পড়াশোনার মধ্য দিয়ে আমরা যে পদ্ধতি রপ্ত করি, আমরা যে পরিভাষা রপ্ত করি, ঠিক আছে, বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের জানিয়ে রাখি যে কোনো ডিসিপ্লিনারি পড়া মানে এই দুটো জিনিস। একটা হলো হাউ টু রিড অ্যান্ড হোয়াট উইল বি দি পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ থ্রু হুইচ উইল রিড। প্রথমটাকে বলে মেথোডোলজি, পদ্ধতি, আর পরেরটাকে বলে পরিভাষা, টার্মিনোলজি। ঠিক আছে, একটা ডিসিপ্লিনের পড়া মানে হলো এই দুটো জিনিস রপ্ত করা, কিভাবে পড়তে হয় আর কোন ভাষা ব্যবহার করে পড়তে হয়। তাতেই ওই যে আমজনতা পড়ে ও থেকে চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জটাকে গ্রামসির ভাষায় ইংরেজিতে রূপান্তর করলে হয় গুড সেন্স। একটা হলো কমন সেন্স, আর একটা হলো গুড সেন্স। তাহলে আমাদের আলাদা হতে হবে কিসে? গুড সেন্স আলাদা। যেহেতু আমরা এখানে ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্টে আলাপ করছি নজরুল সম্পর্কে, নজরুল কিন্তু ইউনিভার্সিটি, আমাদেরকে একটা সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে যেন বাজারে যে সমস্ত কথাবার্তা চালু আছে সেগুলো আমাদেরকে খুব বেশি পরিমাণে কি আবিষ্ট করে না, ওগুলোকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে। যেমন আমি একবার লিখলাম যে নজরুলের একটা বড় প্রাপ্তি হলো অন্তত বাংলাদেশের মানুষ, অল্প পরিমাণে পশ্চিমবঙ্গের মানুষ নজরুলকে রবীন্দ্রনাথের নামের সঙ্গে একত্রে উচ্চারণ করে। দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। জীবনানন্দ খুব বড় কবি, কিন্তু কেউ রবীন্দ্র জীবনানন্দ এরকম বড় লাগে। জীবনানন্দ কিন্তু খুবই বড় কবি, ওয়ার্ল্ড ক্লাস। আমরা কিছুক্ষণ পরে বড় কবি দিকে ফিরব। তারপরে আছে না বড় লেখক আছে, মানিক বন্দ্যোপাধ্যায় খুব বড় লেখক, কিন্তু আমরা কেউ বলি না যে রবীন্দ্র মানে। ঠিক আছে, আমরা রবীন্দ্র নজরুল একসাথে। এই যে লোকে এটা বলে, এই বড়টা খুব ইম্পর্টেন্ট, এটাকে বাদ দেওয়া যাবে না। কিন্তু ওটাই যেন আমাদেরকে বেশি পরিমাণে নিয়ন্ত্রণ না করে। কারণ কি? কারণ কিভাবে পড়তে হয় সেই স্কিল আমাদের আছে, কোন ভাষায় পড়তে হয় সেটা আমরা শিখি, আমাদেরকে ওই পদ্ধতিতে যেতে হবে। তো সাহিত্যিক ভাষাটা কি? সাহিত্যিক ভাষাটা হলো যে নজরুল হলেন একজন বড় কবি, নজরুল একজন বড় সাহিত্যিক। বড় সাহিত্যিক মানে কি? নজরুল ঠিক, আমরা যেহেতু সাহিত্যের লোকজন, ফলে এটা বলার অপরাধ নয় যে নজরুল খুব গুরুত্বপূর্ণ গল্পকার নয়, নজরুল খুব গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক নয়, নজরুল খুব গুরুত্বপূর্ণ নাট্যকার নয়। কিন্তু অন্তত তিনটা এরিয়া, অ্যাটলিস্ট আরো বাড়ানো যাবে না, চারটা এরিয়া বলবো নজরুলের এক্সট্রাঅর্ডিনারিলি প্রতিভার পরিচয় রাখা মানুষ। এক্সট্রাঅর্ডিনারি মানে সাধারণ না, প্রচুর লোক লাগে ওরকম না, এক্সট্রাঅর্ডিনারি। কিসে? কবিতায়। আরেকটা কি? গান। আরেকটা কি? হ্যাঁ, প্রবন্ধ। একদম ঠিক বলেছেন। আর হলো প্রবন্ধ। প্রবন্ধ মানে যতটা প্রবন্ধ, প্রবন্ধ কতটা এক্স্যাক্টলি প্রবন্ধ কতটা হবে না, কারণ নজরুলের লেখা প্রবন্ধের যে স্টাইল এন্ড স্ট্রাকচার সেদিক থেকে খুব সন্তোষজনক নয়। নজরুলের যে লেখাগুলো আমরা পড়ি এগুলো কিন্তু বেশিরভাগ লেখা হয়েছে পত্রিকার সম্পাদকীয় হিসেবে, এটা এক্স্যাক্টলি প্রবন্ধের কথা। খুব অসাধারণ দুর্দান্ত কিছু প্রবন্ধ আছে, কিন্তু অপেক্ষাকৃত সংখ্যায় কম।
কিন্তু আমরা যদি বলি প্রাবন্ধিক গদ্য, আমরা যদি বলি অভিভাষণ, একটু ক্যাটাগরি করি, তাহলে ওটা বলা যাবে, সেটা আমি বলছিলাম যে এক্সট্রাঅর্ডিনারি গদ্য, হ্যাঁ, প্রবন্ধের একটা পার্টিকুলার টাইপ অফ প্রোজ, এটাতে নজরুল অতুলনীয়। মানে তার লেখা পড়লে আমরা বুঝি যে এটা নজরুলের লেখা, তার বক্তব্যের দিকে গেলেই আমরা বুঝি যে এই কথা নজরুল ছাড়া অন্য কেউ বলতে পারে না। আর 4 নাম্বার যে ক্ষেত্রটা, যেটা আমার বিবেচনায় এখন পর্যন্ত তাৎপর্যের দিক থেকে আনএক্সপ্লোরড, এখনো ভালোভাবে বিশ্লেষিত হয়, সেটা হলো সাংবাদিকতা। নজরুল কিন্তু অসাধারণ সাংবাদিক ছিলেন। এই কথাটা লোকে বই পুস্তক লিখেছে, তার যে পত্রিকাগুলো, এগুলো তো নজরুলের একদিক থেকে গবেষকদের জন্য ভাগ্যবান। নজরুলের কোনো পত্রিকায় বেশি দিন টিকে নেই, অল্প দিনের মধ্যে শেষ হয়ে গেছে। কারণ কি, সরকার বন্ধ করে দিয়েছে কিংবা মালিক পক্ষ বন্ধ করে দিয়েছে। মানে ও এমন সাংবাদিকতা করতো, এটা হলো এক্সট্রিমলি ইফেক্টিভ সাংবাদিকতা। মানে এটা কখনো ঘটেই নাই যে নজরুল পত্রিকার সম্পাদক, আর ছোটার বয়স কত, 22-23। নজরুল যখন নবযুগের সম্পাদক হয়, নজরুলের বয়স কত, 22। ঠিক আছে, একটা বিশেষ প্রতিভা নিয়ে নজরুল জন্মেছে। তো পত্রিকা বের করছে, হুলস্থুল পড়ে যাচ্ছে, সরকার তটস্থ হয়ে যাচ্ছে, পত্রিকা অফিসে রেগুলার পুলিশ আসছে, চায়ের দোকানে লোকে কারাগারে করে পত্রিকা পড়ছে, এবং পত্রিকা রিপ্রিন্ট হয়ে যাচ্ছে। এটা ঘটছে নজরুলের জীবনে। শেষে যখন নবযুগ আবার বেরোলো, নবযুগ বের করতে কিন্তু আমাদের এই যে ফজল হক সাহেব, একে ফজল হক সাহেব, শেষে যখন আবার বের করলেন, তখন নজরুল সম্পাদক হয়েছিলেন, কিন্তু তখন আর নজরুল খুব বসেছিলেন, মানে তিনি অসুস্থ হচ্ছেন আস্তে আস্তে, তখন তিনি সম্পাদক করেছেন। কিন্তু আর্লিয়ার যে পত্রিকাগুলো, লাঙ্গল কিংবা দক্ষেদু কিংবা নবযুগ, আর্লিয়ার নবযুগ, এগুলোর ক্ষেত্রে নজরুলের যে প্রতিভা, এটা আমার বিবেচনা, আমি বিষয় নিয়ে প্রচুর পরিমাণে পড়াশোনা করিনি, কিন্তু আমার বিবেচনায় যে এই সাংবাদিকতার সঙ্গে তুল্য সাংবাদিকতা আসলে বাংলা অঞ্চল কখনো দেখে না। এটা ওই তাৎপর্যের দিক থেকে এখনো ভালোভাবে বিশ্লেষিত হয়। ঠিক আছে, সম্পাদকদের কিন্তু অসাধারণ সব গুণ থাকে। যেমন বঙ্কিম সম্পাদক হিসেবে আপার লেভেলের আছে, হ্যাঁ, বঙ্কিম যে বঙ্গদর্শন বের করতেন, এরকম আপার লেভেলের সম্পাদক, একটা কর্তৃত্বপূর্ণ সম্পাদক। যেমন সিকান্দার আবু জাফর যখন 60s সমকাল বের করতেন, এটা অসাধারণ সম্পাদক আছে। সিকান্দার আবু জাফর প্রতাপশালী ছিলেন, এবং সেখানে বেঙ্গলি ন্যাশনালিস্টিক অ্যাটিটিউডের লেখাপত্র ছাপা হতো। পাকিস্তান সরকার সেটা পছন্দ করতো না, আবার পাকিস্তান সরকারের উচ্চ পর্যায়ে সিকান্দার আবু জাফরের যোগাযোগ ছিল, ফলে বেশি পরিমাণে ধরতেও পারতো না, এবং ছদ্মনামে লেখা বেরিয়ে গেল, সরকার কেঁপে উঠল, এবং সিকান্দার আবু জাফর বললেন যে আপনি যা পারেন করেন, আমি লেখকের নাম বলবো। ঠিক আছে, এই লেখক ছিলেন আব্দুল হক, ছদ্মনামে লিখে। তার মানে সম্পাদনা একটা অন্যরকম ব্যাপার, যে কেউ কেউ এটাকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। নজরুল এমন এক লেভেলে নিয়ে গেছেন যার কোনো তুল্য দ্বিতীয় উদাহরণ বাংলা অঞ্চলে আমরা আর দেখি না। এই জিনিসটা আমার বিবেচনায় এখনো নজরুল সম্পর্কে বেশ কতটা আনএক্সপ্লোরড আছে। তথ্যপত্র প্রচুর আছে, গবেষণা হয়েছে, কিন্তু ওই তাৎপর্যটা এখনো উদ্ঘাটিত হয় নাই যে নজরুলের সাংবাদিকতার এত বিশেষত্ব হতো। তাহলে অন্তত এই 4টা ক্ষেত্রে নজরুল কিন্তু খুবই আপার লেভেল। ঠিক আছে, এখন এই যে আমরা বলছি নজরুল বড় কবি, এই বড় কবি কথাটার মানে কি? আমরা কোনো সাহিত্যে কাউকে কাউকে বলি বড় কবি। এই বড় কবি কিন্তু, আমি সাবধান করছি ছাত্রছাত্রীদের, এই বড় কবি কিন্তু কথার কথা নয়, এই বড় কবি কিন্তু একটা টার্মিনোলজি। ঠিক আছে, এটা ইংরেজি থেকে নেওয়া হয়েছে। ইংরেজি যেটাকে বলে মেজর পয়েন্ট, ইংরেজি মেজর পয়েন্ট কথার একটা পার্টিকুলার অর্থ আছে। মানে যে কোনো কবি প্রচুর লিখলেই আমরা তাকে মেজর পয়েন্ট করি, ঠিক আছে, জনপ্রিয় হলেই বলি। মেজর পয়েন্ট কথার কিছু পার্টিকুলার অর্থ আছে। সেটা কি? সেটা হলো যে একজন লেখক, একজন কবি, একজন দার্শনিক, একজন বিজ্ঞানী, হ্যাঁ, এইভাবে ভাবতে পারতাম, এরা একটা সার্টেন সময়ে জন্মা, একটা নির্দিষ্ট জায়গায় জন্মায়। তাই তো মানুষ তো কি হয়, একটা নির্দিষ্ট সময়ে জন্মায়, একটা নির্দিষ্ট জায়গায় জন্মায়। এটা হলো টাইম অ্যান্ড স্পেসের একটা জাঞ্জালের মধ্যে মানুষ জন্মায়। আমরা কথাটাকে যদি এইভাবে বলি, একটা টাইমের ডাইমেনশন আছে, একটা স্পেসের ডাইমেনশন আছে। তো ওখানে মানুষ জীবনযাপন করছে,
নানান ঘটনা ঘটছে, তার বাস্তবতা আছে, সেই বাস্তবতার মধ্যে মানুষের কথা তৈরি হচ্ছে, আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, নেসেসিটি তৈরি হচ্ছে, ভবিষ্যৎ সম্ভাবনা তৈরি হচ্ছে, অতীতের লিগেসি আছে। এগুলোর মধ্যে কিন্তু আমরা জড়, আমরা প্রত্যেকে জড়। আমরা যারা সাধারণ মানুষ, তারা ওই সময়ের যে ব্যাপারটা ওটাকে রেসপন্ড করতে পারি। যারা অসাধারণ মানুষ তারা রেসপন্ড, তাই না? আমরা প্রত্যেকেই কোথায় জন্মাচ্ছি? টাইম অ্যান্ড স্পেসের একটা জাংচারের উপর। সেখানে কি আছে? অসংখ্য মানুষ আছে, তাদের ইভেন্ট আছে, আর কি বললাম, অতীত আছে, ভবিষ্যৎ সম্ভাবনা আছে, কথা আছে, কাহিনী আছে, আকাঙ্ক্ষা আছে। এর ভিতর থেকে কিন্তু বড় চিন্তাবিদ, বড় দার্শনিক, বড় কবি, বড় সাহিত্যিক, বড় বিজ্ঞানী এরা উঠে আসে। এর বাইরে থেকে না। ঠিক আছে, তার প্রমাণ হলো বাংলাদেশে কিছু কবি টবি জন্মাইছে যারা বড়, কিন্তু বাংলাদেশে যে কোনো বিজ্ঞানী জন্মায় না। এটা প্রমাণ করে যে মানুষ প্রতিভা নিয়ে যে কোনো জায়গায় জন্মায় না, যে জায়গায় জন্মাবার সেই জায়গায় জন্মায়। এই কথাটা বোঝা গেল? মানে কোন দেশে বড় ফুটবলার জন্মাবে এটা কিন্তু ঐশ্বরিকভাবে ঠিক হয় না। মানে আর্জেন্টিনা এবং ব্রাজিলে যে গন্ডায় গন্ডায় বড় ফুটবলার জন্মায়, বাংলাদেশে যে একজনও জন্মায় না, এটা কিন্তু কোনো ঐশ্বরিক সিদ্ধান্ত নয়। এটা ওই যে টাইম অ্যান্ড স্পেসে যে পার্টিকুলার জাংচারে জন্মে মানুষ ওইভাবেই বেড়ে ওঠে। ঠিক আছে? কলম্বাস বড় অভিযাত্রী ছিল। ব্যাপারটা এই নয় যে ইউরোপীয় লোকরা ভালো অভিযাত্রী হয় যেন কলম্বাস জন্মাইছে, এরকম না। ওই সময় মানুষের প্রতিভার সবচেয়ে বড় বিনিয়োগটা করতে বুঝে অভিযাত্রা। তখন মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল যে সে অভিযাত্রী হবে। তখন মায়েরা তার ছেলে মেয়েদের জন্য, মেয়েরা তখন আসে নাই বাজারে, ছেলেদের জন্য কামনা করতো কি? নাবিক হোক। গ্রিসে যেমন লোকে কল্পনা করতো কবি হবে। বুঝতে গেল কি ব্যাপারটা? মানে বড় প্রতিভা ভেবেই জন্য ওই বড় প্রতিভা কি করে? তার কালের মানুষের যে আকাঙ্ক্ষা এটাকে ধারণ করে। আমরা যদি পার্টিকুলারলি কবিদের কথা বলি, তাহলে কবিরা কি করে? ওর যে ভাষাটা আছে, ভাষাটা আবিষ্কার, কারণ এই ভাষাটা কিন্তু থাকে, ভাষাটা থাকে মানুষের মধ্যে। মানুষ চিন্তা করে, মানুষ কথা বলে, মানুষ স্বপ্ন দেখে, মানুষ আকাঙ্ক্ষা করে, মানুষ দুই লাইন বলে, হ্যাঁ, কিন্তু অবসর অবস্থা থাকে, অনাবিষ্কৃত থাকে। কবিরা কি করে? ওই জিনিস আবিষ্কার করে, পিক করে, বোঝায়, প্রকাশ করে। মানুষ দুটো তাই, এটা আমারই কথা, আমি এত সুন্দর করে বলতে পারি না। ঠিক আছে? তাহলে একটা পার্টিকুলার গ্রাউন্ডের মধ্যে, টাইম এন্ড স্পেসের বাস্তবতার মধ্যে একজন লোক জন্মায়, জন্মায়া ওই সময়ের যে ভাষা ওটাকে কালেক্ট করে, ধারণ করে, রূপান্তরিত করে এবং রূপায়িত করে। তখন আমরা পাই একটা কবিতা, একটা গল্প, একটা উপন্যাস, একটা প্রবন্ধ পাচ্ছি। ওই জিনিসটা মানুষের দ্বারা গৃহীত, কারণ মানুষ ওই ভাবের মধ্যে আছে, কিন্তু ভাবটা প্রকাশের ভাষা তার নাই। ওই চিন্তার মধ্যেই আছে, কিন্তু চিন্তাটা বোঝানোর ক্ষমতা তার নাই। সে একজন বড় লেখক, বড় চিন্তাবিদ, বড় সাহিত্যিকের মধ্যে সেটা পেয়ে যাচ্ছে, মানুষ তাকে গ্রহণ করে। এইভাবে সে কি করে? কালকে আমরা বলবো পৃষ্ঠপোষকতা। হ্যাঁ, আবার কেউ কেউ আছে যারা ওই কালকে ছাড়িয়ে অন্য কালে চলে যাওয়ার ক্ষমতা, ইংরেজিতে বলবো পটেনশিয়াল, তার রচনার মধ্যে রাখে। ওই কালকে ছাড়িয়ে অন্য কালে চলে যাওয়া। তিনি জন্মেছেন একটা পার্টিকুলার, মনে আছে আমরা পার্টিকুলার কথাটা দিয়ে আলাপ শুরু করেছিলাম। একটা পার্টিকুলার জায়গায় জন্মেছেন, পার্টিকুলার স্থানে জন্মেছেন, কিন্তু পরে কি করলেন? তিনি তার রচনার মধ্যে ওই বৈশিষ্ট্য থাকলো যেটা ওই কালকে ছাড়িয়ে অন্য কালে চলে যেতে পারে, অন্য কালে লোকে পড়তে পারে, অন্য কালে লোকে গাইতে পারে, চিন্তা করতে পারে, অন্য কালে লোকের উপকার করে। তখন এটাকে আমরা কি বলি? আমরা এটাকে বলি যে ইনি পার্টিকুলার ছাড়িয়ে ইউনিভার্সাল হয়েছে। ওটাকে আমরা বলি চিরকালের ক্লাসিক, তাই তো? ওটাকে আমরা বলি, কিন্তু আমি সেই আলোচনা থেকে যাবো না, সেটা পরে আসছে। তাহলে আমরা যদি এই দিক থেকে নজরুলকে পড়তে চাই,
তাহলে আমাদের বুঝতে হবে কোন কোন পার্টিকুলারিটির মধ্যে নজরুল জন্মাইছে। নজরুলের কারে পার্টিকুলার যে অ্যাসপেক্ট গুলো সেগুলো কি ছিল এটা বুঝতে হবে আমাদের। আমরা দেখবো যে নজরুল বড় হচ্ছে 1910-এর দশকে, নজরুল লেখালেখি করছে 1920-এর দশকে। নজরুল কিন্তু পার্টিকুলারলি 1920-এর দশকে লেখা। 1935-36-এর পরে নজরুল আর কিছু লিখেছেন কিন্তু সেগুলো কবি পড়েন না। নজরুলের লেখা বেসিক্যালি 10-12 বছরের লেখা, এতে বেশি তো আর কিছু নাই। মাইকেল মধুসূদন তো আরো কম লিখেছে, 3-4 বছর লিখেছে। 1865 আমরা যদি চতুর্দশপদী কবিতা বলে ধরি তাহলে 7 বছর। ইজ নট ইট? বাংলা বিভাগের ছাত্রছাত্রী মাত্রই জানেন যে মাইকেল মধুসূদন দত্তের লেখা ছাপা হওয়া, বাংলা লেখা ছাপা হওয়া শুরু হয়েছে কবে? 58 সালে। 60, 61, 62 এই তার লেখা 4 বছর। আর আমরা যদি টেনে চতুর্দশপদীতে নিই তাহলে 65, তাহলে 7 বছর। আর তো লাগে না, তাই না? ফলে এটা বিষয়ের কিছু নেই। নজরুল লেখা শুরু করছেন 21-22-এ আর লিখছেন 35-36 পর্যন্ত। সবচেয়ে ভালো লেখা তার 30-32-এর মধ্যে বেরিয়ে গেছে, মানে 10 বছর। আব্দুল মান্নান সৈয়দ এই জন্য নজরুলকে নাম দিয়েছেন 20-এর দশকের সম্রাট। ঠিক আছে? আরেকটা কথা বাংলা বিভাগের ছেলে মেয়েদের খেয়াল রাখা দরকার, নজরুলের জন্ম হলো 1899-এ। ওই একই বছর কে জন্মাইছে? জীবনানন্দ দাশ। তাহলে নজরুল 20-এর দশকের কবি, জীবনানন্দ কবে? 30-এর দশক। বুঝতে হবে ব্যাপারটা। এর মধ্যে একটা প্যাচ আছে, হ্যাঁ, এর মধ্যে রহস্য আছে। সুধীন্দ্রনাথ দত্ত একই সময়ের কবি, কার কোন সময়ে? 30-এর দশকে। জন্ম কবে? 1901 সালে। 1901 সালে। ঠিক আছে? তারপরে এদের মধ্যে সবচেয়ে জুনিয়র হলেন বুদ্ধদেব, বিষ্ণুদেব, 1909 বোধহয়। 1908 সালে বুদ্ধদেব বসু। তার মানে এরা বলা ঠিক আছে, কিন্তু জীবনানন্দ এবং সুধীন দত্ত এরা কিন্তু নজরুলের সমবয়সী, কিন্তু কবি হিসেবে 1 দশক জুনিয়র। এবং সুধীন দত্ত নয়, কিন্তু জীবনানন্দ কিন্তু নজরুল দ্বারা খুবই প্রভাবিত হয়েছিলেন। জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ঝরা পালক। কত সালে বেরিয়েছে? 1927 সালে। এই 27 সালের ঝরা পালক কিন্তু নজরুল এবং সত্যেন্দ্রনাথ দ্বারা দারুণভাবে প্রভাবিত। এখন সত্যেন্দ্রনাথ 82-তে জন্মেছে, এটা পারেন, প্রভাবিত হতে পারেন, কিন্তু নজরুল দ্বারা প্রভাবিত হওয়ার কথা নয়। এই কথাটা বললাম এই জন্য যে একই সময়ে জন্মালেও এদের দুই গ্রুপের কিন্তু চিন্তা ভাবনার প্যাটার্নটা একটু আলাদা আছে। নজরুল পার্টিকুলারলি 20-এর দশকের লোক। What is the second decade of 20th century for particularly Calcutta, for particularly Bangladesh, for particularly Bengali Muslims? That's also important category for Nazrul. মানে 1950 সাল, এই কথা বললেই চলবে না, আমাকে বলতে হবে যে এটা কার জন্য 1950 সাল, কোথাকার জন্য 1950 সাল। 1950 সালের আমেরিকা, 1950 সালের আফ্রিকা, 1950 সালের বাংলাদেশ, এই তিনটা কিন্তু এক জিনিস না। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, আমাদের পারসিভ করতে হবে পার্টিকুলার একটা স্থানের মধ্যে কালটাকে পারসিভ করতে হবে। আমরা যদি একটা কালের কথা বলি, এটা অর্থই ডাইমেনশন হিসেবে আমাকে যখন টাইমের কথা আমি বলবো তখন আমাকে বলতে হবে কোন কাল, কোন জায়গা। আবার বলতে হবে বিশেষ মানুষের। হ্যাঁ, একজন মানুষের কাছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি একরকম, আরেকজনের কাছে আরেক রকম। হ্যাঁ, আমার বাড়ি হলো হাতিয়া, দ্বীপাঞ্চল, ওখানকার লোকের কাছে 1970 সাল ভয়াবহ জিনিস বন্যা হয়েছিল। বাংলাদেশের বাকি অঞ্চলের লোকদের কাছে 1970 সালে কোনো গুরুত্ব নেই। বাংলাদেশের বহু অঞ্চলের লোক তার হিস্ট্রি ঠিক করে 1971 সাল দিয়ে, বিরাট অনেকে মারা গেছে, বড় যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আমাদের অঞ্চলের লোকদের মুখে আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে ওরা টাইম গণে হলো ভাষার আগে না পরে। ভাষা মানে হলো পানিতে ভাষায় নিয়ে গেছে। আমার এলাকায় বন্যাকে বলে ভাষা। এটা লোকাল বলেন, ওরা যে ভাষা 3 বছর আগে জন্মাইছে। ভাষার আগে জন্মেছে না পরে জন্মেছে? বুঝা গেল কি কথাটা? So while we consider time and space, we must remember that we
should analyze these two dimensions simultaneously. Otherwise, it will carry no meaningness. তাহলে নজরুলের ক্ষেত্রে আমরা বলবো যে পার্টিকুলারলি কোন কোন বাস্তবতার মধ্য দিয়ে তিনি গেছেন, তাহলে আমরা বুঝতে পারবো যে নজরুলের সাহিত্য এরকম জ্ঞান, জীবনানন্দ আলাদা জ্ঞান, রবীন্দ্রনাথের সঙ্গে মেলে না জ্ঞান। নজরুলের সময় যারা বড় কবি, বাংলা বিভাগের ছেলে মেয়েদের জানা উচিত, মৈত্রেয় মজুমদার, সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, জসীমউদ্দিন, এই যে নজরুলের সময়ের যারা বড় কবি, তাদের প্রত্যেকের থেকে নজরুল আলাদা হলেন কিভাবে? এবং নজরুল শুধু আলাদা হন নাই, তিনি অন্যদেরকে ছাড়িয়ে এমন এক তাৎপর্য অর্জন করেছেন যে তাৎপর্যে আমরা 2025 সালে নজরুলকে একজন কন্টেম্পোরারি পয়েট হিসেবে পড়ছি। 2024 সালে স্বতঃস্ফূর্তভাবে মানুষ তার কর্মকাণ্ডের মধ্যে নজরুলকে পুনরায় আবিষ্কার করেছে, ব্যবহার করেছে, ভোগ করেছে। সাহিত্যের একটা দিক হলো ব্যবহার ও ভোগ, এটা করেছে। এই যে করেছে নজরুল, এই দিক থেকে অন্য সবাইকে ছাড়িয়ে যাচ্ছে, এই ব্যাপারটা আমাদেরকে আবার বিবেচনায় নিতে হবে। বিবেচনায় যে নেব আমরা, শব্দটা আমি শিখেছি ওয়াল্টার বেঞ্জামিনের কাছ থেকে। এই যে আমরা পরবর্তীকালে একজন কবিকে পড়ি, একজন লেখককে পড়ি, এটাকে ওয়াল্টার বেঞ্জামিন বলছেন, উনি জার্মানি বলেছেন, আমি ইংরেজিতে পড়েছি, এটাকে বলছেন আফটার লাইফ। কি বলছেন? আফটার লাইফ। সাহিত্য কি করে? ওই যে আমরা পার্টিকুলার বর্ণনা দিয়েছি, এক জায়গা থেকে জন্মায়, তারপরে পরবর্তীকালে পড়িতে হয়, অন্য জায়গায় পড়িতে হয়, তখন কি হয়? এটা রিজেনারেটেড হয়, নতুন ভাবে জিন্দা হয়, নতুন ভাবে জীবন লাভ করে। তখন তার অর্থ পরিবর্তিত হয়, তখন তার ভাব পরিবর্তিত হয়, ব্যবহার পরিবর্তিত হয়। এই কথাটা আমি প্রায় বলি বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কে আশা করি ছাত্রছাত্রীরা জানে যে একটা বিতর্ক আছে। অনেকে বলে যে এটা জাতীয় সঙ্গীত হওয়া উচিত নয়, অনেকে বলে যে ঠিক আছে। আমাকে যখন লোকে জিজ্ঞেস করে বা আমার সঙ্গে যখন এই কথা বলে, তখন আমি বলি যে একটা তথ্য মাঝখানে যোগ করতে হবে। এমনিতে আমার কোনো ইয়ে নাই, অনুরাগ বিরাগ কিছুই নেই। আমি খুবই ইনডিফারেন্ট ধরনের লোক, নিরাসক্ত ধরনের লোক। পৃথিবীতে আসলে কোনো কিছু হইলে কিছু হয়। মানুষের জীবনযাপন এত ছোট্ট জিনিস নয় যে কিছু একটা ঘটলে অনেক কিছু ঘটে যাবে। মানুষ অসম্ভব রেজিলিয়েন্সের সঙ্গে সবকিছু আসলে মানিয়ে, ঠিক আছে, যে মানিয়ে নেবে। বাংলাদেশ যদি ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায়, মানুষ মানিয়ে নেবে। ইন্ডিয়ার কিছু অংশ বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে গেলে মানুষ মানিয়ে নেবে, কিচ্ছু হয়ে যাবে। লোক এগুলোকে অনেক বেশি বাড়তি গুরুত্ব দেয়। আমি এটা এই চিন্তাটা করতে পারি, আমার ক্যাপাবিলিটি আছে। কিন্তু একটা কথা আমি মনে করে দিই, যে আমার সোনার বাংলা গানটা বঙ্গবন্ধুর প্রেক্ষাপটে স্বদেশী মুক্তির সময় লেখা হয়েছে বটে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে এই গানের কিন্তু পরবর্তীকালে রিজেনারেশন ঘটেছে, রিইনকারনেশন ঘটেছে। এটার কতগুলো আফটার লাইফ আছে। আফটার লাইফ কি? এটা হলো বাংলাদেশের যে ন্যাশনালিস্টিক মুভমেন্ট, এই মুভমেন্টের বিচিত্র পর্যায়ে এই গান কিন্তু ব্যবহৃত হয়েছে। এই ব্যবহারের মধ্য দিয়ে তার কি হয়েছে? নতুন অর্থের আরোহণ হয়েছে, নতুন জীবন লাভ করেছে। এটাকে বলে আফটার লাইফ। ঠিক আছে? আমি বলছি যখন আমরা আলাপ করবো তখন আমরা এই কথাটা মাথায় রাখবো যে আমরা কিন্তু ওই হোমার কবে কি লিখেছে ওটা ভেবে কিন্তু হোমার করি না। গত হোমার লিখেছে তো 2800 বছর আগে। গত 2800 বছর ধরে হোমারের কিন্তু অনবরত রিজেনারেশন হয়েছে। আমরা আজকের দিনে যখন হোমার পড়বো, আমাদের পক্ষে ওই হোমারের কালের গ্রিকরা হোমার কিভাবে পড়তো এটা ভাবা, কল্পনা করা, অনুমান করা একদম অসম্ভব। আমরা আজকের মতো ঠিক তেমনি নজরুলকে যখন আমরা 2024-এ পড়ছি, কি কারণে নজরুলকে পড়ছি? সুদিনকে নয়, ওই পার্টিকুলার কারণে। আরেক কারণে কিন্তু আমরা সুদিনকে পড়ছি। ঠিক আছে? এই পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে, তাহলেই আজকের দিনের প্রেক্ষাপটে আমরা নজরুলকে আবিষ্কার করতে পারি। নজরুলের সবচেয়ে গুরুত্বের জায়গাটা কোথায়? এই যে আমরা ট্র্যাজেক্টরিটা বললাম, এটা হলো যে কোনো বড় কবির ক্ষেত্রে প্রযোজ্য। বড় কবির এইভাবে কাজ করে। কিন্তু নজরুল কেন বাংলাদেশে এত পার্টিকুলার হবে, এত গুরুতর হবে? তার মধ্যে একটা কারণ আমরা বলি যে ওই সময় ব্রিটিশ আমল ছিল, উপনিবেশ। আর কারণ কি? ওই সময় হিন্দু মুসলমান একটা সংঘর্ষ চলছিল।
আমরা যদি মনে রাখি যে 1926 সাল থেকে আমাদের এখানে বড় দাঙ্গা শুরু হয়েছিল, 1946 সালের দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, এটা ছিল শেষ, মানে ওই লাইনের 26 থেকে 46 20 বছর। নজরুল এই যে হিন্দু মুসলমান সম্পর্ক এবং সংকট এবং দাঙ্গা, এই পরিপ্রেক্ষিতে সবচেয়ে ভালো রেসপন্স করেছে। এটা হলো দুইটা কারণ। 3 নাম্বার কারণ আমরা কি বলি? 3 নাম্বার কারণ বলি যে মানুষের মধ্যে একটা ক্ষোভের ব্যাপার আছে, বিদ্রোহের ব্যাপার আছে, বিপ্লবের ব্যাপার আছে, অন্যায়ের প্রতিবাদের ব্যাপার আছে। এই ব্যাপারগুলো বাংলা সাহিত্যে সবচেয়ে ভালোভাবে পাওয়া যায় কার লেখায়? নজরুলের লেখায়। একজন সমালোচক বলছেন যে নজরুল বাংলা সাহিত্যকে ক্রোধ দিয়েছে, ক্ষোভ দিয়েছে আর সমকালীনতা দিয়েছে। নজরুলের বৈশিষ্ট্য কি? যে নজরুল বাংলা সাহিত্যকে সমকালীনতা দিয়েছে, ক্রোধ এবং ক্ষোভ দিয়েছে। এগুলো বাংলা ভাষা আগে ছিল না। এর সবচেয়ে বড় অসাধারণ স্টেটমেন্ট আমরা পাই নজরুলের গদ্য এবং ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মোজাফফর সাহেবের লেখা। তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমরা বরাবরই ভাবতাম বাংলা ভাষা দুর্বল, বাংলা ভাষায় স্লোগান হয় না। এই কারণে কিন্তু ওই সময় কমিউনিস্ট পার্টির স্লোগানগুলো হিন্দুস্তানিতে ছিল। এই যে ইনকিলাব জিন্দাবাদ, এখন বাংলাদেশে একটা বিতর্ক চলছে না, গত বছর থেকে হচ্ছে। লোকে জানে না যে ইনকিলাব জিন্দাবাদ বেসিক্যালি কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল। মুজাফফর বলছেন যে আমরা আন্দোলন সংগ্রাম করছি, স্লোগান বাংলায় দিচ্ছি না। কারণ কি? কারণ আমাদের ধারণা আছে বাংলায় স্লোগান হয় না, দুর্বল ভাষা। মানে ভাষার মধ্যে অনেকগুলো ডাইমেনশন থাকে, এক এক ভাষার এক এক বৈশিষ্ট্য। বাংলার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য খুব স্ট্রং। আমরা মনে করতাম, মুজাফফর বলছেন যে বাংলার এই যে বীর রসাত্মক ব্যাপার, এটা দুর্বল। বলছেন নজরুল ওয়াজ দ্য পারসন যে লেখালেখির মধ্য দিয়ে আমাদের প্রথমবারের মতো সতর্ক করেছে যে বাংলা ভাষা মোটেই দুর্বল এবং এই দিক থেকে দরিদ্র কোনো ব্যাপার নয়, বরং এটাতে দুর্দান্ত বীর রসের খেলা চলতে পারে। তাহলে নজরুল বাংলা ভাষাকে কি করেছে? বাংলা ভাষার যে ইন্টারনাল পটেনশিয়াল আনডিসকভার্ড ছিল, অনাবিষ্কৃত ছিল, নজরুল এটাকে আবিষ্কার করে। কি কি দিয়ে? সমকালীনতা, রিয়ালিটি, বাস্তব, আর কি? আর ক্ষোভ, আর কি? ক্রোধ, আর কি? বীর রস। অল দিস থিংস, এই ব্যাপারগুলো নজরুল বাংলা ভাষায় আবিষ্কার করে কি করেছেন? ভাষার যে সীমাটাকে বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ওই যে মালারমের একটা কথা আমরা কমনলি ব্যবহার করি যে বড় কবিরা কি করে? ভাষাকে পরিশ্রুত করে। আর কি করে? বড় কবিরা ভাষার পসিবিলিটি আবিষ্কার করে। আর কি করে? বড় কবিরা কথার যোগান দেয়। আমি একদম প্রথমে এটা ব্যাখ্যা করেছি যে কেন এই ধরনেরগুলো করে। ব্যাপারটা এমন নয় যে কথা বানায়, কথা থাকে, তারা আবিষ্কার, তারা রূপায়িত। ঠিক আছে, নজরুল এটা করেছে। করার কারণে নজরুল বড় কবি হয়েছে। এগুলো বড় কবির বৈশিষ্ট্য। ছোট কবিরা এই কাজ করতে পারে না, এগুলো বড় কবির বৈশিষ্ট্য। একই সঙ্গে নজরুলের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেটার জন্য আরো দুইটা কমপক্ষে গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেটার জন্য নজরুল বাংলা সাহিত্যে তার কালের অন্য যে কোনো গুরুত্বপূর্ণ লেখকের তুলনায় অনন্য সাধারণ হয়েছে। তার মধ্যে একটা হলো নজরুল ছিলেন মুসলিম কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ। ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি যে নানান ঐতিহাসিক কারণে কলকাতায় যখন হিন্দু মিডল ক্লাসের আবির্ভাব করছে, এডুকেটেড, আরবান, ওয়েস্টার্নাইজড, আপার কাস্ট জনগোষ্ঠীর আবির্ভাব করছে, তখন বাঙালি মুসলমান কবিরা একটু পিছিয়ে আছে। ঠিক আছে, আনিসুজ্জামান স্যারদের জেনারেশন অনেক চেষ্টা চরিত্র করে বাঙালি মুসলমানের মডার্নাইজেশনের টাইম ধরছেন 1870 হবে 1870। এটাই কিন্তু আনিসুজ্জামান থিসিসের বেস দেয়। এটাই দেখেছেন যে 1870 থেকে শুরু করেছে। এটা কিন্তু কষ্ট করে করেছেন, আসলে আরো পরে, যেহেতু মুসলিম কমিউনিটি
শিক্ষা দীক্ষা শুরু করছে, বলছেন যে লেখালেখি শুরু হচ্ছে 1870 উত্তরে। হিন্দু কমিউনিটি আরো প্রায় 100 বছর আগে, 70 বছর আগে, অ্যাটলিস্ট 18 সাল থেকে আমরা ধরি। এই যে নতুন মুসলিম কমিউনিটি, বিশাল মানুষ, গরিব, কৃষক, আধুনিক হওয়ার চেষ্টা করছে, পশ্চিমায়িত হওয়ার চেষ্টা করছে, ইংরেজি শেখার চেষ্টা করছে, মিডল ক্লাস হওয়ার চেষ্টা করছে, আরবান হওয়ার চেষ্টা করছে, এই মানুষদের জন্য কোনো রিপ্রেজেন্টেটিভ বাংলা ভাষায় ছিল। নজরুল ওয়াজ দ্য পারসন যে এই কাজটা করেছেন কোন হিসাবে? কিভাবে? একদম চূড়ায় উঠে অতুলনীয় ভাবে, তোরা দেখে যা আমি না মায়ের। ওই যে একটা লিখেছে, আজকে মানুষ ওটাই না, নো সেকেন্ড পারসন, যে এই বিশাল কমিউনিটি, তার যে ইন্টারনাল ইমোশন, সেই ইমোশনকে প্রকাশ করার কোনো প্রকার মাধ্যম আর 100 বছরে দিতে পারে না, নাই। সব নজরুল, রোজার দিন শেষ, ঈদ, একটা গান, কোনো অল্টারনেটিভ নেই। তার মানে কি? তার মানে হলো ও এমন এক লেভেলে দিয়েছিল প্রথম, আবার এমন এক লেভেলে দিয়েছে যে 18 কোটি, 20 কোটি, 25 কোটি বাঙালি মুসলমান, এদের একটা কমিউনিটি 100 বছরে এর কোনো বিকল্পই তৈরি করতে পারে। তার নজরুল যে গ্রেটেস্ট, তার একটা বড় কারণ নজরুল কিন্তু বেসিক্যালি বাঙালি মুসলিম কমিউনিটির জন্য 100 বছর ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমোশন প্রকাশে ভাষার জোগান দিয়ে আসছে, একদম কবির জন্য। এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার আর কিছু বলে না। কিন্তু নজরুলের গ্রেটনেস আসলে এর চেয়েও বড়। সেটা হলো দ্বিতীয়, আমি দুটো কথা বলেছিলাম, তারপর আমি শেষ করব। নজরুলের গ্রেটনেস বেসিক্যালি এর চেয়েও বড়। সেই বড়টা কি? বড়টা হলো নজরুলের পুরো আলাপটাকে ক্লাসে নিয়ে গেছে, ক্লাস শ্রেণী। নজরুলের পুরো আলাপটা কোথায় নিয়ে গেছে? শ্রেণীতে নিয়ে গেছে। মানে এটা কমিউনিটিতে থাকে, মুসলিম কমিউনিটি কাজ করেছে দুর্দান্ত, মুসলিম কমিউনিটি অ্যাকসেপ্ট করেছে। মানে নজরুল গান না গাইলে মুসলিম কমিউনিটি আসলে 50 বছর লাগবে, এর পরে 50 বছর হয়ে গেল। গান ভয়াবহ ছিল, মুসলিম কমিউনিটি গানের ব্যাপারটা ভয়াবহ ছিল। নজরুল একাই বেসিক্যালি কাজটা করে গেছে। নজরুল একাই কিন্তু শিক্ষা গোষ্ঠীর বস, মানে উৎসাহদাতা হিসেবে, ফিলোসফিক্যালি না, উৎসাহদাতা হিসেবে শিক্ষা গোষ্ঠীর বস। আর কত লোককে যে প্রভাবিত করেছে সেদিকে যাচ্ছে। কথাটা হলো তিনি মুসলিম কমিউনিটির জন্য কাজ করেছেন, কিন্তু তার কাজটা বেসিক্যালি আরো অনেক বড় হয়ে গেছে। কেন? কারণ তিনি মুসলিম কমিউনিটির ব্যাপারটাকে রূপান্তরিত করতে পেরেছেন কিসে? ক্লাস, শ্রেণীতে রূপান্তরিত করতে পেরেছেন। মুসলিম কমিউনিটি পশ্চাৎপদ ছিল, কৃষক ছিল, পূর্ববঙ্গীয় ছিল, নন আরবান ছিল, নন ইংলিশ এডুকেটেড ছিল, ফলে এটা লোয়ার ক্লাস। নজরুল কি করলেন? এই ক্লাসের পক্ষ থেকে একদিকে ব্রিটিশ বিরোধী লড়াইটা করলেন, আরেকদিকে কি করলেন? কমিউনাল যে ডিসহারমনিটা ছিল ওটার বিরুদ্ধে লড়াইটা করলেন। ফলে তার পুরো ব্যাপারটা দাঁড়িয়ে গেল কোত্থেকে? কমিউনাল শব্দটা খারাপ নয়, সম্প্রদায় নিয়ে কাজ করা, সাংঘাতিক ভালো জিনিস। কিন্তু তিনি এটারও উপরে উঠে সমস্ত লোকের হয়ে, সমস্ত লোকের কিভাবে? যে একটা আপার ক্লাস আছে, একটা লোয়ার ক্লাস আছে। আপার ক্লাসের বিচিত্র ধরনের কথাবার্তা বলার জন্য প্রচুর লোক আছে, কিন্তু ভীষণ লোক আলাদা, যারা 90% শুধু মুসলমান, হিন্দু, অন্য ধর্মাবলম্বী, এদের সম্পর্কে কথা বলার মতো কোনো লোক আসলে আধুনিক বাংলা সাহিত্যে ছিল না। রবীন্দ্রনাথ এটা বুঝতেন বলে তিনি বলেছেন, সে কবির লাগি কান পেতে আছে। কিন্তু ওই কবি তো পার্টিকুলার টাইম অ্যান্ড স্পেস ছাড়া জন্মাবেন না। একটা পার্টিকুলার টাইম অ্যান্ড স্পেস, চুরুলিয়া, অত্যন্ত দরিদ্র, প্রত্যন্ত এক গ্রামে নজরুল, ওই জায়গায় না জন্মালে তিনি কিন্তু আসলে এই রিপ্রেজেন্টেশনটা করতে পারতেন। ওই রিপ্রেজেন্টেশনটা করার মধ্য দিয়ে নজরুল আসলে মুসলিম কমিউনিটির জন্য তার যে অসামান্য কাজ, সেটাকেও ছাড়িয়ে তিনি হয়ে উঠলেন অল্প কিছু সুবিধাভোগী এলিট আরবান এডুকেটেড পিপলের বিপরীতে দেশের বাংলা ভাষী যে 90% মানুষ, সেই মানুষদের রিপ্রেজেন্ট করার মতো। ফলে হিস্ট্রিক্যালি নজরুল যে অসাধারণ, অসামান্য এবং যেটাকে আমরা বলি আনপ্যারালাল, যার কোনো ত্রুটি নাই, জোর নাই, যে দায়িত্ব পালন করেছে, এটা ওই যে প্রথম আমরা আলাপ শুরু করেছিলাম বড় কবি দিয়ে,
সেই বড় কবির কাজের চেয়েও অনেক বড় কাজ। নজরুল যে কমিউনিটি দ্বারা এত ব্যবহৃত হয়, নজরুলকে যে লোকে বুঝে না বুঝে, পড়ে না পড়ে এত ভক্তি করে, এত শ্রদ্ধা করে, তার প্রধান কারণ এই যে সে আনকনসিয়াসলি বুঝে যে নজরুল কাজ করেছেন বিপুল মানুষের জন্য, এবং এই ক্ষেত্রে তার কোনো ত্রুটি আসবে না। আমরা আশা করি যে নজরুলের এই যে আফটার লাইফ, পরবর্তীকালীন বিচিত্র ধরনের পাঠ, সেই পাঠের ক্ষেত্রে আমরা অনেক বেশি নজরুলকে নতুন নতুন ভাবে আবিষ্কার করতে পারবো এবং ব্যবহার ও ভোগ করতে পারবো।